আসসালামু আলাইকুম। মিস্টার ইলিয়াস হোসেন, আপনার তো 14 মিনিট দেরি হয়েছে, এই জন্য আপনার জরিমানা করা উচিত। কি জরিমানা করবো বলেন? আপনার গায়ের জ্যাকেটটা আমাকে দিয়ে দিবেন এই 14 মিনিট দেরির জন্য। কিছু টাকা পাঠায় দেন জরিমানা করে। না, জরিমানার জন্য তো আর টাকা পাঠাইতে হয় না, আপনি জ্যাকেট পাঠাই দিবেন, আমি বাংলাদেশ থেকে রিসিভ করবো। আচ্ছা, আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, আসিফ নজরুলের একটা পোস্ট, সে ভারতকে মোটামুটি ধুয়ে দিয়েছে। তার পোস্টটা হয়তো আপনি আমাদের রেকর্ড শেষ হলে পরবর্তী দেখতে পাবেন। এবং আজকে বড় যে ঘটনাগুলো, প্রথম ঘটনা হলো, আমরা আগেই বলেছিলাম যে শুভেন্দু অধিকারী এক সময় তিনি তৃণমূল কংগ্রেসের মানে মমতার দলের সেকেন্ড ম্যান ছিলেন, এখন তিনি বিজেপির পশ্চিমবঙ্গের বিধায়ক প্লাস পশ্চিমবঙ্গের প্রধান। তো এই শুভেন্দু অধিকারী বিজেপি মানে নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি আজকে আমাদের উপ হাইকমিশন যেটা আগরতলা সেটা ঘেরাও করেছিল, এবং সেখানে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে। এটা কূটনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ লঙ্ঘন এবং এটা ভারত করিয়ে দেখিয়েছে। 2 নম্বর বিষয়টা হলো, বাংলাদেশ ক্ষোভ জানিয়েছে এবং বাংলাদেশ বলেছে এটা পরিকল্পিত ঘটনা, মানে পরিকল্পিত এটা ঘটানো হয়েছে, কারণ ওই সময়টা পুলিশ পাশে থাকলেও নিষ্ক্রিয় ছিল, কোনো সন্ত্রাসীকে বাধা দেয়নি। আর তারপরের যে ঘটনা সেটি হলো, আমাদের ওপারের দিদি, আমরা যাকে দিদি বলি খুব সম্মানের দিয়ে ভালোবাসা দিয়ে, যে আমাদের তিস্তার পানি দিচ্ছিল না সেই দিদি, তিনি বলেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, এ কারণে দ্রুত জাতিসংঘের উচিত শান্তি রক্ষী পাঠানো। এই দুটো দিয়ে আপনার বক্তব্যটা শুরু করেন, আপনি এই দুটোকে কিভাবে দেখছেন? আমি আপনার এটা দেখি নাই, কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠে তারপরে আপনার সাথে যোগ দিয়েছি। আমি আপনাকে ব্রিফ করেছি, কিন্তু বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কূটনীতি পাড়া যেটাকে আমরা বলি, এটা তো কয়দিন ধরেই ঘটছে। আজকে কি ঘটেছে সেটা না দেখলো এই কদিন আজকে ভাঙচুর করা হয়েছে, ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে, ওই দিক থেকে মাইক দিয়ে কুমিল্লার ওই দিকে আপনার মাইক বাজিয়ে তারপরে নানান খারাপ কথাবার্তা বলা হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বর্ডারে যেটা করা হয় ওই ধরনের ইয়ে করেছে। এখন ধরেন এই পৃথিবীর ভেতরে যদি এই মুহূর্তে সবচাইতে ধর্মান্ধ, উচ্ছৃঙ্খল, জঙ্গি এবং কি বলবো যে মানে মানে একদম যদি মানে পৃথিবীর এই মুহূর্তে আপনি কোথাও খুঁজে পাবেন না যে ইন্ডিয়ার এদের যে চরিত্র, মানে ধর্মকে নিয়ে, ধর্মের জন্য মানুষ গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটায় মেরে ফেলে, তারপরে ঘরে ফ্রিজে মাংস রাখার জন্য মানুষ মারা হয়, এটা এদেরকে দিয়েই সম্ভব। এটা যে শুধুই এখন করছে তা না, এরা বহু আগে থেকে করছে। কারণ সমস্যাটা হয়েছে কি শোনে, সমস্যাটা হলো যে আমাদের দেশের যেই বর্তমান যেই ইয়েরা আছে, সরকার আছে, সেই সরকার আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে ভারতের ব্যাপারে যে বক্তব্য উনি দিয়ে যাচ্ছেন, সেই বক্তব্য আমার মনে হয় এটা বাংলাদেশের 18 কোটি মানুষের একদম মানে মনের বক্তব্য। মানুষ এইটাই চায়। ভারত যে আমাদের ওইখানে করবে, ইভেন আমি একদম অবাক হব না যদি ভারত ওইখান থেকে আমাদের রাষ্ট্রদূতকে যদি তারা সাসপেন্ড করে, তারা যদি আমাদের ওইখান থেকে পুরো দূতাবাসও যদি আমাদের এরকম পরিস্থিতি হয় যে কার্যক্রম চালাতে পারছে না, তারা দূতাবাস করে নিয়ে আসে, আমার অবাক হওয়ার কিছু না। এবং আমি এরকম একটা সম্পর্কই ভারতের সাথে চাই। তবে সেটার জন্য আমাদের যে কূটনৈতিক সম্পর্ক যাদের সাথে, যেমন পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র, অন্যান্য পৃথিবীর যেসব দেশ আছে তাদের সাথে, ইভেন মধ্যপ্রাচ্য, এই যে তারা যে এগুলো করছে, তাদের দেশে যে আপনার মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হয়, এগুলো আমার মনে হয় সবচাইতে বেশি সৌদি, ওমান, কাতার, দুবাই এইসব দেশকে জানানো দরকার যে তারা এই করছে। এবং সেটা এইভাবে না, সেটা ডকুমেন্টারি, একদম ভিডিও ডকুমেন্ট তৈরি করে তারপর তাদেরকে দিতে হবে। কারণ আগের গভর্নমেন্ট তো আর এগুলো করেনি। আগের গভর্নমেন্ট ছিল ভারতের একটা অঙ্গরাজ্যের মতো, একজন মুখ্যমন্ত্রীর মতো এই ধরনের আচরণ করত। ভারতের সবকিছুই তারা যেভাবে পররাষ্ট্রনীতি ভারত সাজিয়ে দিত, তারা সেটা অ্যাপ্লাই করত। তো আমরা আপনি যদি দেখেন বাংলাদেশের মানুষের আজকের এই ঘটনাটা আমি আগেই বললাম আমি দেখি নাই, কিন্তু এর আগের ঘটনাগুলো নিয়ে যদি আপনি দেখেন মানুষের যেই মনোভাব, মানুষ ভারতকে নিয়ে কি চিন্তা করে, এটা মানুষের ভেতরে আরো ক্ষোভ তৈরি হচ্ছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের বিরুদ্ধে যদি ডক্টর ইউনূস যে পলিসি নিয়েছে, সেই পলিসি নিলে যে তারা এরকম করবে, এটা খুবই স্বাভাবিক, এটা অনুমেয়, এটা আগে থেকেই জানতাম যে এরকমই হবে। সো সেটার জন্য সরকারের প্রস্তুতিটা সেরকম থাকতে হবে, আগেই বললাম। এবং যত দ্রুত সম্ভব আমি মনে করি যে পাকিস্তানের সাথে আমাদের পারমাণবিক চুক্তিতে যাওয়া দরকার, এবং যুক্তরাষ্ট্রকে মানে খুবই, যেমন আমি গত প্রোগ্রামের ভেতরে আমার সেখানে সেনাবাহিনীর যে প্রোগ্রামটা ছিল, সেখানে অনেকগুলো এই হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল। এই চ্যাটগুলোর ভেতরে আপনার নিজুম মজুমদারের কিছু চ্যাট ছিল, সেখানে সে
এই যে এইখানকার যিনি আপনার সিকিউরিটি চিফ যেই মহিলা আছে ভারতীয় বংশোদ্ভূত তিনি যদিও, তো এই মহিলার আপনার এই যে তুলসী ওনার আপনার করছে, পাঠাতে বলছে যে সবাই এইখানে অভিযোগ পাঠান, সবাই ওইখানে কি লিখবে সেটাও আবার নিজুম মজুমদার সেখানে লিখে দিচ্ছেন। সো তারা কিন্তু অনলাইনে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু তারা করছে। এখন আমাদের আপনার প্রস্তুতি কতটুকু আছে সেটা হচ্ছে বিষয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই কানেকশন আছে আমি মনে করি সেটা দিয়ে সারা পৃথিবীকে জানানো সম্ভব। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে, এটা টাইম টু টাইম তাদেরকে জানানো উচিত আপডেটগুলো, যে কি হচ্ছে, ভারত আসলে যেগুলো বলছে সেগুলো আদৌ সত্য কিনা, বাংলাদেশে হিন্দুরা কিভাবে আছে, ভারতের মুসলমানরা ভারতে কিভাবে আছে, এই জিনিসগুলো আমার মনে হয় জানানো দরকার। তো যেটা বললাম যে আমি মনে করি যে আমাদের এখন সবচাইতে বেশি ভালো সম্পর্ক হওয়া উচিত পাকিস্তানের সাথে। কারণ আমরা বিভিন্ন যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে সেই সব দেশে আপনার বা ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় যেসব জিনিসগুলো হয় এগুলো নিয়েও পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোতে তাদের সোশ্যাল মিডিয়াতে মেইন স্ট্রিমে ডন, তারপর অন্যান্য পত্রিকা টেলিভিশনে যেসব নিউজগুলো করা হয় সেগুলোতে আমরা দেখি যে ওই দেশের সাধারণ মানুষ দেখবেন বাংলাদেশিদের প্রতি তাদের বিশাল একটা সিম্পেথি আছে। সো পাকিস্তান, এটা বলতে সমস্যা নাই যে পাকিস্তান তো আসলেই তারা তাদের যে পলিটিশিয়ানরা ছিল সেই পলিটিশিয়ানদের কারণেই বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছিল, নয়তো তো আমাদের আলাদা হওয়া দরকার ছিল না। দুই দেশ যদি একসাথে থাকতো তাহলে ভারত আজকে যা করছে এটা করতে পারতো না। ভারতের চাইতে পাকিস্তানের 10-15টা আপনার পারমাণবিক বোমা কিন্তু বেশি আছে। তো পাকিস্তান 20টা রেখে দিত আমাদের পূর্ব পাকিস্তানে, সমস্যা কি? এখন এইটার ওইখানে থাকলে যে সমস্যা তা না, পাকিস্তানে আছে সমস্যা নাই, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সেই সম্পর্কটা থাকতে হবে যে ভারত যদি কোনো কিছু করে সেই ক্ষেত্রে পাকিস্তান যাতে আমাদের পাশে দাঁড়ায় এবং ভারত যাতে বুঝে যে ওদের সাথে ওই পাকিস্তানের এরকম সম্পর্ক যে আমরা যদি এক্সট্রিম কিছু করি সেই ক্ষেত্রে তারা আমাদের উপরে এই ধরনের হামলা চালাতে পারে। সো আমরা দুই পাকিস্তান একসাথে নাই, সমস্যা নাই, কিন্তু আমরা মুসলমানরা ভাই ভাই এবং তারা আমাদের পক্ষে আসবে আমরা বিশ্বাস। এবং পাকিস্তানের মানুষের এগুলো যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা তাদের বক্তব্যগুলো শুনি, তারা আমাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সো ওরা যদি যুদ্ধ করে, যুদ্ধ বাঁধবে বাংলাদেশের মানুষ। আমি আপনাকে আমার চ্যানেলেও বলেছি এবং আপনার চ্যানেলেও আমি সবার সামনে বলছি, বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার থাকলে আসবো না, কিন্তু ইউনূস সরকার যদি থাকে এবং ভারতের সাথে যদি যুদ্ধ বাঁধে, আমি ইলিয়াস হুসাইন বললাম যদি পরের দিন ইনশাল্লাহ দেশে না আসে তারপরে আপনারা বলবেন যে আমি খুবই কাপুরুষ, খুবই ভীতু টাইপের একজন মানুষ, যা বলার আমি আপনাদের সামনে মুখ দেখাবো না তারপরের দিন যদি ইনশাল্লাহ যদি আমি দেশে না ফিরি। অতএব আমাদের দেশের প্রতিটা মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে ভারতের সাথে, এবং যে কোনো পরিস্থিতিতে ভারত যাই করুক সেটা জবাব দেওয়ার জন্য এই দেশের আমি মনে করি সরকার এবং জনগণ এখন আর এসে আগের শেখ হাসিনার সরকার নাই, যা মনে চাই তাই করবে। আজকে একটা বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটির সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যে কথাটি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাই কমিশনের আক্রমণ নিয়ে আমি কোনো স্টেটমেন্ট বিএনপির এখনো দেখিনি, জানি না তারা দিয়েছে কিনা, আমি টিভিতে দেখার চেষ্টা করেছিলাম। এবং সাম্প্রতিক সময় আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত তাই বলছে বা ভারতের সুরই কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি রক্ষী পাঠানোর যে দাবি করেছে সেই বিষয়টি নিয়ে মির্জা ফখরুল বলেছেন এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। তো আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষের উচিত এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, কিন্তু সবচেয়ে বড় দলটির মহাসচিব যদি এইরকম ভূমিকা রাখেন সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আসলে কতটুকু সম্পৃক্ত হতে হবে? দুটো বিষয় আমি একসাথে আপনাকে প্রশ্ন করলাম। মানুষ, মাসুম ভাই, মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত। বাংলাদেশের মানুষের যে সমস্যাটা ছিল, মানুষ এতদিন যা চাইতো সরকার সেটা চাইতো না, এখন সরকার যেটা চায় মানুষ ওইটাই চায়, দুইটাই মিলে গিয়েছে। আর বিএনপির বিষয় যেটা বললেন, বিএনপির মহাসচিব যদি এটা বলে থাকে, এটা বিএনপি মহাসচিবের বক্তব্য না, এটা তারেক রহমানের বক্তব্য। বিএনপি মহাসচিবকে এখন লন্ডনে আছে, তো ওই যে এই কারণে বিএনপি মহাসচিব এটা বলেছে আর কি, তাকে দিয়ে বলানো হয়েছে এটা। এছাড়া সে এটা বলার কথা না, কারণ এরা হচ্ছে ভারতীয় চর। বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে
তারা একটা কারণে বিএনপি করে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান বোধহয় 10 ট্রাক অস্ত্র এই চোরাচালানের সাথে বোধহয় জড়িত। এই জন্য লক্ষ লক্ষ মানুষ মনে করে, যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না। কিন্তু তারেক রহমানরা এরকম এই ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় এই ধরনের পদক্ষেপই নিয়ে, এটা বাংলাদেশের মানুষ চায়। সো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে। অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যে কোনো একটা সাইড নিতে হবে। যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে, তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যাইতে হবে। যদি পলিসি হয় কোনো সমস্যা নাই, পলিসির কারণে অনেক কথা বলতে হয়। যেমন জামাতের আমিরও এখন বলে, মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু মানে জামাত তো আসলে বাই বর্ন, এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা। এদের এরা এরা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে। সো তাদের সাথে তারা কোনোদিন ভারতকে মেনে নেবে সহজ সরল ভাবে, এটা আমার মনে করার কোনো কারণ নাই। তো এবং আমি এটা আপনাকে কেন বলছি, কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে। মাঝে মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপে ওনার বিভিন্ন বক্তব্যে যদি আমার কাছে যদি খারাপ মনে, আমি ওনাকে প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন, উনি এটা জবাব দেন যে ভাই এটা। তো আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তরগুলো আমার কাছে দেন। আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন, কোন বক্তব্য কি কারণে, কিন্তু আপনি দেখেন বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য, একদম স্পষ্ট ভাই, আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, মিডিয়ার উপরে এই ধরনের জুলুম, এই বাংলাদেশকে চেয়েছিলাম, এই বাংলাদেশকে আপনারা 5 তারিখের আগে দেখেছেন, বুঝছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 তারিখের আগে এই বাংলাদেশ দেখে নাই। মির্জা ফখরুল দেখে নাই মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি, পত্রিকা বন্ধ করে দিয়েছে। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, 21 টেলিভিশনের চেয়ারম্যান 2 বছর জেলে ছিল, এটা মাহমুদুর রহমান দেখে নাই। কনক সারোয়ারের বোন 6 মাস জেলে, বোন ভাই, মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম, আমরা না, আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাত ধান ক্ষেতের মধ্যে শুয়েছিল, কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো, ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান, জেলে যান, আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে, ওইখান থেকে আবার 3 দিন পরে বাইর করা হবে। তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে, ওই কয়দিনের ওষুধ নিয়ে যাইতো, তারপরে আবার বের হয়ে আসতো। এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই, সবার নাম আর বললাম না। আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে, যারা এই 15 বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে, ভাই আমি কয়েকটা জায়গায় আমি হইতে চাই। এই আওয়ামী লীগ সরকারের 15 বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে, মানে টানা জেলে রাখে নাই ভাই, তাদের মধ্যে সমস্যা আছে। মনে করেন যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইতো, কয়েকজন মানুষ, এই 5-6 জন দেখতেন এই কজন জেলে যাবেই, এদেরকে আবার দেখবেন ওই ঘটনার পরপরই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কিছু মানুষকে কখনোই ছাড়া হয়নি। তারেক রহমান দেশে আসতো তো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো, কখনোই ছাড়তো না। এরকম বিএনপিরও কিছু মানুষ আছে। সাকা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হলো, ইলিয়াস আলীকে কেন গুম করা হলো, কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল। ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি, যারা হুমকি না তাদেরকে কিছু বলে নাই। ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায়। এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে, বিএনপি আমাকে কিছু দিবে, এই জন্য না। আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারা ভারত বিরোধী যেই পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে, জাতীয়তাবাদ, তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম টামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে, তাহলে কিন্তু এই যারা কর্মী আছে, হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে, অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধহয় বিএনপির বিরুদ্ধে কথা বলছি। আমি বিএনপির মানুষের কথা বলছি। আপনি যদি মাসুম ভাই, আপনি দেশে যে অবস্থা চলছে, আপনি প্রতিটা জেলায় যান, প্রতিটা জেলায় তারেক রহমান, প্রতি জেলায় আপনার দলের ভিতরে কোন্দল বাঁধিয়ে রেখেছে এই মির্জা ফখরুল। যেখানে যাই আমি যদি নাকি খালি ভাই এখন মানে এই প্রোগ্রামগুলো খালি করি, আমার কাছে যে কত জেলার খবর,
এই সবার অভিযোগ একটা। এখন আমি বলি ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা, এই সমস্যা আপনারা তারেক রহমানকে জানান, আপনার দলকে জানান। আমি যদি এটা নিয়ে নিউজ করি তাহলে হবে কি যে আমি বিএনপিকে ভাঙতে চাইছি, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি, এগুলো আসবে। তো আমি সেটা করতে চাই। আমি আমার জেলার কথা বলি, আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে, এবং তার যে মানে আমার কাছে যে ভিডিওগুলো আমার কাছে আছে, এটা যদি দেই ভাই তারপরে কালকে সকালবেলা তারেক রহমান তারা বের করে দেবে। এখন দিচ্ছি না কেন? এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম, চুয়াডাঙ্গায় আমার একজন কাজ করছিল, তারপর থেকে এখান থেকে ফোন, ওইখান থেকে ফোন, ইলিয়াস এখন এটা করার সময় না, এটা করতে গেলে আমাদের এই হবে ওই হবে। আমি চুপ করে আছি। আমি চাই যে বিএনপি দাঁড়াক, বিএনপি সুন্দরভাবে দাঁড়াক, শক্তভাবে দাঁড়াক। এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড় বড় পদে সব বসাবেন, এতদিন যারা এই 15 বছর যারা কষ্টে থাকলো, ঘরে ঘুমাইতে পারে না, বিএনপিতে তো লক্ষ লক্ষ মানুষ ভাই। আপনি বিএনপির নিয়ে আমরা যদি বলে বিএনপি কিছু না, এইভাবে কথা বলতে গেলে হবে না। কারণ এই বিএনপির এই দেশের এই আন্দোলনটা হলো, এই আন্দোলনেও তাদের শত শত মানুষ মারা গিয়েছে। তো তাদেরকে আমার কেয়ার করতে হবে, তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না। তারা জীবন দিয়ে এই দেশে এই ফ্যাসিবাদকে আপনার তাড়িয়েছে এখান থেকে। সো এটাকে যদি ঠিক করতে হয়, তাদেরকে মূল্যায়ন করতে হয়, তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারা কারা এই 15 বছর ডেডিকেটেড ছিল। সো তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, এবং মির্জা ফখরুলের মতো যারা ভারতীয় চর আছে তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে। অতএব বিএনপির যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে, বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্যই চাই। কারণ বিএনপি ভারত মানে একটা ভয় দেখানো হয় ভাই, যে ভারতকে ছাড়া করা যাবে না, এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই 15 বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে। এখন কি সমস্যা? এই যে আজকে 4 মাস হলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে? আরে ভাই এখন কি এত সোজা নাকি? বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে এখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন, ভারতের কত সামরিক শক্তি আছে, এখানে বিশৃঙ্খলা বাধা বাংলাদেশের মানুষের যদি 5,000 মানুষও বেঁচে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম 5,000 মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে, যেইভাবে সম্ভব, কেরিলা হোক যেইভাবে হোক তারা চালায় যাবে। সো আমি সমস্যা কি? আমার এখানে তারা বাধাইলে তার 7 সিস্টার যাবে, ওইদিকে কাশ্মীর যাবে, ওইদিকে লাদাখ যাবে, সব যাবে, তারা যুদ্ধ শুরু করুক। এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান, চীন, তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হইলে সাথে সাথে যেন তার ওইদিকে যাতে সেই অস্থিরতাটা তৈরি হয়। এবং পাকিস্তানের যেই তাদের যে অস্ত্র আছে, পাকিস্তান তো নিজেই অস্ত্র তৈরি করে, সো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে যে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে, সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধ বাঁধে বা কোনো সমস্যা হয়, বা তারা যেটা চাচ্ছে, যেটা হচ্ছে, বাংলাদেশে কি ঘটছে, ভারতে কি ঘটছে, এই বিষয়গুলো তাদেরকে টাইম টু টাইম জানানো। এটা হইলে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা আছে। অর্থাৎ বিএনপিকে যে ভয় দেখানো হয়, আমি বিএনপির কাছে অনুরোধ করব, দেখেন বিএনপি টিকে আছে শুধুমাত্র আওয়ামী বিরোধিতা আর ভারত বিরোধিতার কারণে। সো এই জায়গা যদি আপনারা সরাই দেন তাহলে বিএনপি বলে কোনো দল বাংলাদেশে টিকে থাকবে না। এখানে আজকে তারেক রহমান খুব দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে ইলিয়াস, সেখানে তিনি বলেছেন যে আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, এটা মনে করে তারপরও এই নির্বাচন, যে নির্বাচনটি আগামীতে হবে, এটা হবে ইতিহাসের সবচেয়ে কঠিনতম নির্বাচন। তারেক রহমান বলেছেন আমাদের কিছু কিছু নেতাকর্মী মনে করছেন যে আমরা ক্ষমতায় চলে গেছি, আমরা ক্ষমতায় যাইনি, যাব কিনা সেটাও জানি না। এবং তিনি কর্মীদের বলছেন যে আমরা তখনই ক্ষমতায় যাব যখন জনগণ আমাদের সমর্থন দেবে। এখন জনগণ আমাদের সমর্থন দেবে কিনা এটা কি আমরা জানি? তারেক রহমান বলছেন বাংলাদেশে শেষ নির্বাচন হয়েছে কবে? 1/11 আগে বিএনপি যেবার জিতছে, এরপরে আর কিন্তু নির্বাচন হয়নি। তার মানে এই লম্বা সময়, প্রায় 20 বছরের মতো সময় মানুষ ভোট দিতে পারেন। তার মানে মানুষের ভোটাধিকার কোথায় চলে গেছে, মানুষের কনসেপ্ট কোথায় চলে গেছে। যুব সমাজ বা যেই নতুন ভোটার, কয়েক লক্ষ, 6 থেকে 8 কোটি ভোটার, এই নতুন ভোটারদের চিন্তা কি, এটা কিন্তু বিএনপির অনেকেই জানে না। এটা কে বলছেন? তারেক রহমান বলছেন আজকের বক্তব্যে। এবং তিনি বলছেন আমাকে অনেকেই বলেন, খেয়াল করবেন, আমাকে অনেকেই বলেন অমুক দল নারীদের মধ্যে কাজ করে, অমুক দল হুজুরদের মধ্যে কাজ করে, অমুক দল শিক্ষার্থীদের মধ্যে কাজ করে, আমরা কেন পারছি না?
তারেক রহমান মেবি এটাকে হয়তো বা জামাতকে ইঙ্গিত করে বলছেন। তারেক রহমান খুব চমৎকার উত্তর দিয়ে বললেন, আপনারা অমুক কি করে তমুক কি করে সেটা না বলে আপনারা নিজেরা কেন কাজ করেন। তারেক রহমান আরো বললেন যে আমাদেরকে জনগণ কখন গ্রহণ করবে, কখন ভোট দিবে, যখন আমরা জনগণের ভাষায় কথা বলবো, জনগণের পক্ষে থাকবো। আমাদের নেতা কর্মীরা জনগণ কি চায় এটা বুঝতে হবে, তাদের মতো করে চলতে হবে, জনগণের ভাষা অনুযায়ী আমাদের দলের নেতা কর্মীদের তাদের সাথে মিশতে হবে। মানে আজকে তারেক রহমান যে কথাগুলো বললেন ইলিয়াস, আমার কাছে মনে হচ্ছে বিগত সময় তার কাছে আমাদের মতো অনেকেই আমরা যে তথ্যগুলো তার কাছে পাঠিয়েছি, এগুলো তথ্য সে তার কাছে পৌঁছে গেছে এবং তিনি সেগুলো বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে বিএনপি একটা বড় রকম চাপে পড়তে পারে। কিরকম, যে মানুষ বলছে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারেক রহমান বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে কিনা সেটাও এখনো কেউ জানে না, তার নিজের বক্তব্য আজকে। এবং সবকিছু মিলে তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন তার দলের নেতা কর্মীরা সঠিক পথে হাঁটছে না, এবং সঠিক পথে হাঁটলেই তবে বিএনপি নির্বাচনে জিততে পারবে। এবং তিনি আশঙ্কাও করছেন যারা নতুন ভোটার, গত 20 বছর বা 18 বছর বাংলাদেশে ভোট হচ্ছে না, তার মানে কেউ জানে না মানুষের পারসেপশন কোথায় যাবে, ভোট কোথায় যাবে, ম্যান্ডেট কোথায় যাবে। তার মানে যারা বিএনপি নেতা কর্মীরা লুটপাট করছেন, চাঁদাবাজি করছেন, দখল করছেন, তাদেরকে ক্লিয়ার মেসেজ কিন্তু তারেক রহমান দিয়ে দিয়েছে। এখন তারেক রহমানকে আরেকটা বিষয় বুঝতে হবে যে মির্জা ফখরুলদের মতো যারা ভারতের সুরে কথা বলছেন, এটা বিএনপির বিশাল ভোটকে কেটে নিয়ে যাবে। বাংলাদেশে আপনি যে কথাটা বললেন, একটা বড় গ্রুপ আছে যারা বিএনপিকে পছন্দই করে কেবল ভারত বিরোধী দল হিসেবে, এরা সুইং করবে, অন্য দলে সুইং করবে। আপনি কি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন নাকি আমি নেক্সট প্রশ্নে যাব? ভাই এটা তো মানে না করার কিছু নাই। আমি আবারও বলছি যে অনেক মানুষ মনে করেন, ধরেন জামাতের মানুষ মনে করে আমি বিএনপি করি, আমি বিএনপির মানুষ মনে করে আমি জামাত করি। ভাই আমি জামাত বিএনপি দুইটাই করি, কারণ আমি আওয়ামী বিরোধী মানুষ। আমার রক্ত যদি গ্রুপ চেক করেন, আমার রক্তের গ্রুপ হচ্ছে মাইনাস, এই আওয়ামী নেগেটিভ। তো আপনারা বুঝতে হবে যে এই বিএনপির যে মানুষগুলো করে, বিএনপি তো ধর্মভিত্তিক কোনো দল না, তাই না? বিএনপি কি দল? বিএনপি হচ্ছে মানে জাতীয়তাবাদী চেতনা, এইটাই শুধু তাদের ভেতরে আলাদা। সো জাতীয়তাবাদী চেতনার ভেতরে তো আসলে মানে আমাদের ইসলাম যতটুকু আছে, ইসলামের ভেতরে যদি আপনি যান, আমাদের দেশের মানুষ ধরেন সবাই সারা জীবন ঘুষ টুস খায়, তারপরে শেষ বয়সে পেনশনটা যখন পায়, পেনশন পাওয়ার পরে হজ করে আসে, মনে করে ওর সবকিছু মাপ হয়ে গেল। তো এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সারাদিন আমার এইখানেও দেখি, বুঝছেন, যে হালাল মাংস, এটা তো বাংলাদেশের মানুষ হয়তো আপনারা অতটা টের পান না। বাংলাদেশে তো যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে মাংস কেনেন, সবকিছু কেনেন, খাবার খান, যেখানে ইচ্ছা সেখানে। আমাদের এখানে সবচেয়ে বেশি যেটা করা লাগে সেটা হচ্ছে যে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয়, ইজ ইট হালাল ফুড? তখন ওরা বলে যে হ্যাঁ হালাল। তারপরে বারবার এনশিওর করতে হয়, যেমন আমি স্যান্ডউইচ খাইতে যাই, এখানে স্যান্ডউইচ খাইতে গেলে ওরে বারবার আমার ওয়ার্ন করতে হয় যে ডোন্ট কাট মাই ব্রেড উইথ দ্য নাইফ ইউ ইউজ ফর পর্ক। এখন যদি নাকি আপনি পর্কের ব্যাপারে এত সাবধান হন, আপনি হারাম খাবারের ব্যাপারে এত সাবধান হন, হারাম ইনকামটার ব্যাপারে এত সাবধানতা আছে কিনা? এটা নাই। আমাদের মানে রক্তের ভেতরেই দুর্নীতি, কেমনে সহজ রাস্তায় চিটারি বাটপারি করে করা যাবে, এটা হলো আমাদের মূল টার্গেট। তো দেশ গেল না গেল, এখানে এরকম লোকজনকে চিনি, ওই আপনার ইসকনের টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়িও কিনেছে, এরকম লোকজনেরও চিনি। সো দেশ কি হইলো না হইলো এটা যায়ও না আসেও না। তো এটা মাথায় রাখেন যে যারা ইসকন নিয়ে এখনো পজিটিভ কথাবার্তা, ইনায়া বিনায়া ইসকনের পক্ষে কথা বলতে চান, তারা সবকিছু একসাথে চাইলে হবে না। যে আপনি চাবেন জনপ্রিয়তাও চাবেন, আবার ফের ইসকনের টাকাও খাবেন, সব তো একসাথে পাওয়া যায় না। ইসকনের টাকা খাইলে সবচাইতে বেশি অঙ্কেরটা আমি খাইতে পারতাম, আমার এখন কাজ করে খাইতে হইতো না। আমি আমেরিকাতে অন্তত 4-5টা বাড়ির মালিক থাকতাম এবং খুব ভালো ভালো জায়গায় বাড়ির মালিক থাকতাম। অতএব সবকিছু একসাথে পাওয়া যায় না। অনেক মানুষজন, কালকে এক সাংবাদিককে দেখলাম, নাম বলি, হ্যাঁ, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল হইলো এই 71 টিভির কি বলে টকশো বিষয়ক সাংবাদিক। ওনারে 71 টিভিতে যেদিন কিনা ওনারে মানে রাখতো, বুঝছেন, ওই যে আমাদের
ছোটবেলায় খেলা করতাম, যখন জোড়ায় জোড়ায় মিলতো না, একজন বেশি থাকতো, আপনার এলাকায় কি বলতো জানি না, ওইটারে বলতাম পেট কাটা। দুধ ভাত, দুধ ভাত বলতো, দুধ ভাত। Right, দুধ ভাত পেট কাটা। তো এই মাসুদ কামাল হলো দুধ ভাত সাংবাদিক, ওরে সবসময় ৭১ টিভি রাখতো, এই ফারজানা আর মিথিলা এরা রাইখে দিত। যেদিন গেস্ট নাই, একজন কম পড়ছে, ওইদিন মাসুদ ভাই একজন কম আছে চলে আসেন, মাসুদ বাথরুমে থাকুক যেখানে দৌড়ে এসে বসা যাইতো, ও দৌড়ে এসে টকশো শুরু করে দিত। এগুলো মাসুদ হইল গিয়া আপনার এই ৭১ টিভির দুধ ভাত সাংবাদিক। এই দুধ ভাত সাংবাদিক কালকে আমারে নিয়া করে, আমি সাংবাদিকতা করি না, তার বক্তব্যটা শুনলাম অল্প একটু। এখন ভাই এগুলি আপনারা সব পাঠান, কি করব? সবাই পাঠায় যে ইলিয়াস দেখেন এই যে আপনি এটা কি করছে, এটা কি করছে। আরে ভাই আমারে পাঠানোর দরকার নাই তো, আমারে নিয়ে 18 কোটি মানুষ, এনে 1800 মানুষ থাকবে না আমার বিরুদ্ধে? আর যারা বলে আমার বিরুদ্ধে, যে বলবে, আমি একটা পোস্ট করলে, আমি একটা ভিডিও তৈরি করলে আমার বিরুদ্ধে যে বলবে, তারা তো সেই ব্যক্তি যারা ইসকনের পক্ষে কথা বলেছে, তারা সেই ব্যক্তি যারা প্রথম আলোর পক্ষে কথা বলেছে। সো আমি তো যদি তারা যদি আমার করে সুনাম করে, যেদিন মনে করেন মাসুদ কামাল যেদিন আমার পক্ষে কথা বলবে, মুন্নি শাহ যেদিন আমার পক্ষে কথা বলবে, শাহেদ আলম যেদিন আমার পক্ষে কথা বলবে, আমার ভিডিওর পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে, তাসলিম খলিল যেদিন আমার পক্ষে কথা, ওই দিন বুঝতে হবে যে আমার ক্যারিয়ার শেষ, আমি ধ্বংস হয়ে গিয়েছি ভাই। আমার নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা একটা দেখা দিয়েছে, আমার পাসপত্র কিছু না কিছু একটা পাল্টাইতে হবে, কারণ আমি যেই জিনিস ওই জিনিস আর নাই, এটা বুঝতে হবে। অতএব অনেক মানুষ অনেক কথা বলবে। মাসুদ কামাল বলছে যে আমি তার সাথে এক টক শোতে 2019-20 সালে বলেছিলাম আমি সাংবাদিকতা করি না এখন। আরে ভাই আমি সাংবাদিকতা করি না, এটা শোনার পরে এই পর্যন্ত তার বহুবার শুনেছি, এই টক শোতে গিয়ে সে আমারে তুললে এই কথাটা বলে, ও বলেছে ও সাংবাদিকতা করে না। মাসুদ কামাল, তোমাকে সাংবাদিকতা শিখানো হবে, তুমি সাংবাদিকতা শিখতে আসো আমার কাছে। তুমি নাইমুল ইসলাম খানের পক্ষে কথা বলা, শেখ হাসিনার দালালি করে আমার সাংবাদিকতা শিখাইতে আসো না। এই আমেরিকার, এই বাংলাদেশের বাইরে যারা গত 15 বছর, বিশেষ করে লাস্ট 5 ইয়ার যারা কিনা সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যারা জীবনে কোনোদিন সাংবাদিকতা করে নাই, ওরাও তোর চাইতে ভালো সাংবাদিক। তোরা বাংলাদেশে বসে থাইকা আওয়ামী লীগের এই ময়লা আর এই নাকের পোটা এগুলো খায়া তারপরে তোরা বাংলাদেশে সাংবাদিকতা করছিস, এটার নাম সাংবাদিকতা রে? এটাকে সাংবাদিকতা বলে? এই দেশ দখল করে ফেলে, তোদের কোনো নাই। এখন কি বের হচ্ছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে। তো এতদিন কোথায় ছিল? এতদিন এই খবরটা আসে নাই কেন? ইলিয়াসের ক্যামেরা অফ হয়ে গেছে। না, এখানে আরেকটা ব্যাপার আছে ইলিয়াস, যে আমি মাসুদ কামালের সাম্প্রতিক যে বক্তব্যগুলো দেখছি, তিনি হাইকোর্ট যে রায়টি দিয়েছে 21শে আগস্ট গ্রেনেড মামলা, সেখানে এই মামলাটাকে নিয়ে তিনি বেশ জোরে সোরে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন। একটা বিষয় আমার মাথায় আসছে যে আমাদের হাইকোর্টের বিচারপতিরা যে রায়টি দিয়েছে, রায়টিকে তিনি সরাসরি, আমি বলবো যে এটার বিরুদ্ধে কথা বলছেন, এবং তিনি অন্য কাউকে খুশি করার জন্য হয়তো বা এই বিতর্কটা তৈরির চেষ্টা করছেন। ইলিয়াস, আপনি আবার ঢোকার চেষ্টা করেন, আপনার সংযোগটা কেটে গেছে। আসলে কিছু বিষয় আছে, মানে মাসুদ কামাল প্রসঙ্গে আমার যেটা মনে হয়, তিনি ব্যক্তিটা আওয়ামী লীগ, কিন্তু পোশাকটা পরেন বিএনপি বা নিরপেক্ষ, একটা শার্ট পরেন ওইটা, কিন্তু ভেতর পুরোটাই তার। এই যে 21শে আগস্ট গ্রেনেড মামলায় যেটা রায় আসতে দেখছেন, তাকে নিয়ে সে বিতর্ক তৈরির চেষ্টা করছে। আচ্ছা, একটা মানুষকে প্রশ্ন করেছে কেউ যে এতটা বছর, এতটা যুগ ধরে বাবর যে বিনা অপরাধে জেলে ছিলেন, এখন প্রমাণ হলো যে তিনি অপরাধে জড়িত নন, তাহলে তার জীবনের মূল্যবান সময়গুলো কে তাকে ফেরত দেবে, এবং তার জীবনের এটার ক্ষতিপূরণ কে দেবে? এটা নিয়ে কে কথা বলছে না। এটার জন্য তো এরা দায়ী, এটার জন্য তো এরা দায়ী। এই যে আজকে এই প্রথম আলোর বেলিস্টার কতগুলো রিপোর্ট করছে বাবরকে অপরাধী সাজিয়ে, এখন তাদের বিরুদ্ধে কি মামলা করা উচিত না? কে করবে? বিএনপি মামলা করবে। এবং এটা না 21শে আগস্ট, আমি কালকে একটা ভিডিও দেখছিলাম, আমি তো প্রথম আলো নিয়ে তো আমি কাজ করছি, আমার তো দ্বিতীয় পর্ব আসবে, এবং আসিফ নজরুলকে নিয়েও তো দ্বিতীয় পর্ব আসবে। সো আমি তো ওগুলিতে এই জিনিসগুলো, অনেকগুলো জিনিস পেলাম কালকে হাতে। তো এই প্রথম আলোর মতিউর যে বক্তব্য দিয়েছে 21শে আগস্ট নিয়ে, একদম আগের সরকার ভারতের বিরুদ্ধেও কথা বলতে চেয়েছিল, হ্যাঁ, মানে ভারতকে বাঁচানোর জন্য তার আকুতি কত।
তো এটাই বলছিলাম যে মাসুদ কামালদের মতো সাংবাদিকরা আমাদেরকে সাংবাদিকতা শিখায়। আমরা সাংবাদিকতা যতদিন বাংলাদেশে ছিলাম না, 14 সালের ভোটের ওই কথা মনে রাখা দরকার। আমি বাংলাদেশে এমন কোনো কারোরে করি নাই, মানে ট্যাক্স দিয়া তারপরে চলি নাই, যখন যেটা মনে হয়েছে। এই আমি যার সাথে লাইভ করছি এই ব্যক্তি আমার যুগ্ম সম্পাদক ছিল, ওনারে জিজ্ঞেস করেন যে আর্মি, আমার নিউজে আর্মি পর্যন্ত অফিস ঘেরাও করেছে। সো আমি এত এত করে তেল দিয়া তারপরে কারোর সাথে চলি, কখনই চলি না। আল্লাহ যেন জীবনের শেষ দিন পর্যন্ত না চলায়। তো মাসুদ কামালের কাছ থেকে যদি নাকি আমার শিখতে হয়, তাইলে আমারে গলায় দড়ি দিয়ে মারা যাইতে হবে, এই ছাড়া কোনো কিছু নাই। মানে মাসুদ কামালদের কাছে জীবনে কোনদিন এই সাংবাদিকতার দন্তস্ব শিখতে যাওয়া যাবে না। কারণ এরা সাংবাদিকতা শিখায় হচ্ছে ইসলামের কথা শুনলেই ছ্যাপ করে ওঠে। এদের সাংবাদিকতা হচ্ছে ভারতকে বাঁচানো, প্রথম আলোকে বাঁচানো, ইসকনকে বাঁচানো। এরা এই এই যে গত যে ইসকন যে এত বড় একটা ঘটনা ঘটাইলো, সেইখানে দেখেন কয়েকটা টেলিভিশন পত্রিকা তারা নিউজ করছে কি ইসকনের গ্যাঞ্জাম, ইসকনের সাথে শিবিরের গ্যাঞ্জাম। মানে ইসকন যে সরাসরি তারা জবাই করে মারলে এই নিউজই নাই কোথাও। পুলিশের সাথে ইসকনের গ্যাঞ্জামে একজন মারা গেছে। এগুলো বাংলাদেশের মানে একদম প্রথম সারির গণমাধ্যম এগুলো। এখন মাসুম কামালের যদি নাকি 71 টাকা ডাক দেওয়া হয় যে ভাই বিকাশ করে 2000 টাকা পাঠাই দিচ্ছি, ও তো যখন বাসায় থাকে তখন তো বিকাশ করে পাঠায়। তো বিকাশের সাংবাদিকদের বলে ভাই 2000 টাকা পাঠাই দিচ্ছি, একটু আসেন, তাড়াতাড়ি আসেন, এটা নিয়ে একটু কথা বলতে হবে। 71 জানে যে এই মাসুদ কামাল কিভাবে কথা বলবে, এই কারণে ওরা হচ্ছে এই দুধভাত সাংবাদিক হিসাবে এদেরকে পোষে। তো যাই হোক, এখন আপনি যেই প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের মধ্যে ফেরত যাই যে বিএনপির আমি মনে করি যে যারা এখন পর্যন্ত এই বাংলাদেশে মনে করেন যে আপনি আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কথা বলবেন এবং বিএনপির লোকজন আপনার দলে থাকবে, আপনার হয়ে কথা বলবে, আপনার পক্ষে বিপদে পাশে থাকবে, এটা আমি মনে করি না কোনোদিনও সম্ভব। ইন্ডিয়ার সমস্যাটা হচ্ছে ধরেন তারা সারা বছর আপনার করে দেন, মাঝখানে বাংলাদেশ তাদের গরুর মাংস নেয়নি। বাংলাদেশকে অনুরোধ করেছে যে গরুর মাংস যেন নেওয়া হয়, আবার এরা ওই গরু ঠ্যাঙ্গের মধ্যে ধরে বসে থাকে যে এটা তাদের তারা এটা করতে দিবে না। আরে বাপ, তুই সারা পৃথিবীর ভেতরে তৃতীয় বৃহত্তম গরু মাংস রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত, এখন তুমি বলো যে আমি গরু রপ্তানি করতে দিব না, গরু আমার মা। তো একটা বলতে হবে, হয় টোটালি বন্ধ করতে হবে, অথবা এই মুসলমানদের উপরে যে নির্যাতন এটা বন্ধ করতে হবে। তো তারা দুইটাই একসাথে চালায় যায়, যখন যেটা যেভাবে সুবিধা হয় তারা সেইভাবে চালায়। এই হচ্ছে অবস্থা। এখন আমাদের দেশের যে কথাটা আপনি বলছিলেন যে মানুষের কি মানুষ ভাই প্রস্তুত আছে। ভারত যদি নাকি যুদ্ধ করতে চায় তাহলে গাজওয়ায় হিন্দ শুরু হইলে বাংলাদেশের মানুষ সেই যুদ্ধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। এই দেশের মানুষ কতটুকু সাহসী, এই গত কয়েকদিন আগেও ধরেন আমিও আমার মনে হইতো যে এটা তো একটা ভীরু জাতি, এই জাতি এত কিছু সহ্য করে, এই জাতির ভেতরে যে মানে ভেতরে এত ক্ষোভ, এত যন্ত্রণা যে তারা যে পুষে রেখেছিল, এটা আমরা কল্পনা করতে পারিনি। তো সেটা তারা দেখিয়েছে, এবং ভারতের ভয়টা আমার ধারণা ওই জায়গাটাতে যে জাতি গুলি করার পরে একটারে গুলি করে পাশেরটা সরে না, এই জাতির দিয়া তো আসলে এই জাতির তো দমন করা সম্ভব না। এটাই তাদের আতঙ্কের বিষয়। একটা বিষয় কি, যখন আপনি প্রথম ইসকন নিয়ে আপনার এপিসোডটা করেছিলেন আমার মনে আছে, তো এই ইসকন এপিসোডটার পর আমরা দেখেছিলাম সুশীল সাংবাদিক, সুশীল রাজনীতিবিদরা আপনাকে খুব চমৎকার না খুব মচৎকার ভাষায় সমালোচনা করেছিল। যে চিবিয়ে কথা বলে না, খুব ধীরে সুস্থে, সাদা পাকা কাঁচা পাকা চুল এরকম থাকে কিছু লোকের। তো আমার কাছে তখন খুব অবাক লাগলো যে এই সাংবাদিকগুলো কথা বলছে আপনার এপিসোড নিয়ে, কিন্তু কোনো তথ্য প্রমাণ করছেন না যে আপনি ভুল বলছেন। আপনার পর্বটা ঠিক কত বছর আগে একটু খেয়াল করে দেখেন, কত বছর পর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ফোরা হয়ে গেছে ইসকন। এখন মানুষ বলছে কি ইলিয়াস তো আসলে সঠিক কথা বলেছে। খেয়াল করেন, আপনি যখন ইসকন এপিসোডটা করলেন, শাহেদ আলম, দুঃখিত তার নামটা বলা উচিত হয়নি, আমাদেরই সহকর্মী গোলাম মালা, রনি, এরকম অনেকেই কিন্তু সমালোচনা করে একাধিক ভিডিও করেছে ইসকনের পক্ষে, এটাকে তাবলীগ, এটা প্রমাণের জন্য। তখন অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে যে ইলিয়াস কি এটা সঠিক বললো না ব্যাঠিক বললো। এরকম অনেক ইনবক্স আমার কাছেও আসছে যে ভাই ইলিয়াস ভাই এটা কি বললো, এটা কি সঠিক, আপনার কাছে কি মনে হয়? সেই উত্তরটা কিন্তু এখন মানুষ পেয়ে গেছে, আসলে ইসকন কি আর আপনি কি বলছেন তা কি সঠিক না মিথ্যা। এখন আপনি আজকে আসিফ নজরুলকে নিয়ে
যে কথাগুলো বললেন এখানেও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফখরুলকে নিয়ে যে কথাগুলো বললেন, একটা গ্রুপের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে ইলিয়াস কি সঠিক বলছে না ব্যাঠিক বলছে। আমার মনে হয় কি জানেন, একদিন হয়তো এর উত্তরগুলো জনগণ জানবে, তখন আর দেশটা বাংলাদেশ থাকবে না, হয়তোবা হয়তোবা সেটা হায়দ্রাবাদ হয়ে যাবে। এই ব্যাপারে আপনার একটু মূল্যায়ন চাই, আপনার বক্তব্যটা চাই। মির্জা ফখরুলের ইসকন নিয়ে তার এই এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ মারা যাওয়ার শহীদ হওয়ার পরে ওনার বক্তব্যটাকে আমি শোনার জন্য খুব আগ্রহ করছিলাম এবং খুঁজে খুঁজে পরের দিন আমি সেই বক্তব্যটা দেখলাম। উনি সেই বক্তব্য মধ্যে বলছেন যে ইসকনকে আপনার উস্কানি দেওয়ার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে, এই টাইপের, মানে ইসকন সরাসরি এই দেশে জঙ্গিবাদ, এই দেশে সন্ত্রাসবাদ করছে, এটা নিয়ে ওনার মনে হয় না আর কি। এরকম খুব কৌশলী একটা বক্তব্য দিলেন। আপনি যে প্রোগ্রামের কথা বললেন না, ওই প্রোগ্রামের ভেতরে একটা চিঠি দেখানো হয়েছে। আমি কিন্তু ইসকন সম্পর্কে ওই প্রোগ্রামটা যেদিন করি তার 1 মাস আগেও আপনি ওই স্ক্রিপ্টটা লেখার সময় আপনার মনে আছে আপনি আমাকে অনেক বিষয়গুলো মানে আমাকে পরামর্শ দিয়েছিলেন, ভাই এটা কিরকম করা যায়। আমরা তখন মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম একসাথে। আমি এই ইসকনের পর্বের মধ্যে ওই চিঠিটা পেয়েছিলাম। ওই চিঠিটার ভেতরে লেখা ছিল যে তাদের বিভিন্ন সরকারি অফিসারদেরকে তারা কিভাবে করছে, এবং ওইখানে আমি তো এই শাহেদ আলম ভাইয়ের মতো আর গোলাম ময়লা রনির মতো এত হিন্দুদের নিয়ে এত পড়াশোনা করার সুযোগ পাই নাই, কারণ আমি নিজের ধর্মটাই এখনো পুরোপুরি আসলে বুঝতে পারি নাই। সো আমার ওই অত ওনাদের মতো ওনারা যেটা করেছেন, ওনারা গবেষণা করে দেখেছেন যে ইসলাম হচ্ছে পৃথিবীতে 6 নাম্বার ধর্ম। এই শাহেদ আলম ভাই খুঁজে পেয়েছেন এটা, ওনার গবেষণাগারে এটা বের হয়েছে। আর ইসকন হচ্ছে কি আপনার সবার প্রথম এসছে, মানে হিন্দুদের এটা সবার প্রথম এসছে নাকি বৌদ্ধদের এটা বোধহয় প্রথম এসছে, এরকম বলছিলেন উনি। তো আমার কাছে মনে হয়েছে ইসলাম ফ্রম দ্য বিগিনিং, এটা কোনো জায়গা থেকে শুরু হয় নাই। তো এবং যতটুকু আমি যতটুকু জানি যে এই মানে মুসলিম শব্দটা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই বিষয়টার ব্যাপারে হয়েছে, এবং আমাদের কোরআনে বলা হয়েছে যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সো আমাদের এগুলো নিয়ে আমাদের কোনো নাই ভাই। আমি আগে কি পরে কি ওগুলি বাদ, আমি কোরআন এটাকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে শাহেদ আলমের বক্তব্যটা এরকম ছিল যে মানে মুসলিম ধর্মের আগে হিন্দু ধর্ম এসেছিল, মুসলিম ধর্ম তো মাত্র 6 নম্বরে। হ্যাঁ, মানে এটা তো 1500 বছর আগে আসছে। এটা কিন্তু সায়েন্স, কিন্তু বুঝছেন উনি কিন্তু গবেষণা, কিন্তু আসলে সত্যটা তো তা না। ইসলাম বা মুসলিম, আমরা তো মুসলিম না, ইসলাম ধর্মটা এসছে হযরত আদম আলাইহিস সালামের জন্মের সঙ্গে সঙ্গে। এইটা ওদেরকে বুঝতে হবে, কারণ ইসলামটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আসছে, বিষয়টা এরকম না। প্রতিটা নবী কিন্তু এক আল্লাহর আনুগত্যের কথা বলছেন, ওটাই ছিল ইসলাম। হয়তোবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কোরআনের যেই মানে কোরআন আমাদের মাঝে যে পাঠানো হয়েছে শেষ কিতাব, এটা 1500 বছর আগে আসে। শাহেদ আলম ওই জায়গাটা আসলে বুঝতে পারে। জি, আপনি বলেন। এটা আপনি আবার বললেন না বুঝতে পারে নাই বললে আবার সমস্যা আছে ভাই। না, এখন আপনার কাছে জানতে চাই যে আপনি ইসকন নিয়ে যে কথাগুলো বললেন আজকে বাংলাদেশে, সেটাই সত্য প্রমাণ হলো। আসিফ নজরুলকে নিয়ে যে কথাগুলো বললেন, ফখরুলকে নিয়ে যে কথাগুলো বললেন, এটা কি সত্য প্রমাণ হবে? ওনাদের ওই অনুযায়ী ওনারা যে পড়াশোনা করে যেটা পেয়েছিলেন যে সম্ভবত ওরা বলে কৃষ্ণ, ওরা মা দুর্গাকে দুর্গা হিসাবে করে না। তারপরে ওই হরে কৃষ্ণ কৃষ্ণ কি কি থাকতে হইতো ওই চিঠির উপরে কি কি ছিল ওইটা নিয়ে ওনাদের এটা হচ্ছে না, ওরা তো হিন্দু না। তো আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইসকন, যাহাই ইসকন তাহাই আওয়ামী লীগ, যাহাই আওয়ামী লীগ তাহাই ইন্ডিয়া, যাহাই ইন্ডিয়া তাহাই শেখ মুজিব। পয়দা তো ওইখানেই হওয়া, মানে শেখ মুজিবের পয়দা তো আসলে বাংলাদেশ না, ও তো মুসলমানের ঘরে জন্ম নেয় নাই, ওর পয়দা তো হিন্দু। এটা তো মানে ইয়ারকি মারার বিষয় না, তো ফান করার বিষয় না। শেখ মুজিবের পাপ তো মানে অনন্যা টনন্যা এগুলো কারা, এগুলি তো জানে, চণ্ডীদাসকে দেবদাসকে, এগুলি তো আমরা জানি। তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো, তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসতো যে ইয়েস এরকম শেখ মুজিবের মার এই যে আপনার বিয়েরই আগে 3 মাসের যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন, এগুলো যে সত্যি, এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি নিয়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশে প্রচার করতো। বিএনপি তো নোংরা, এই রাজনীতি, এই কথা আমি যদি সারাদিন বলি, ম্যাডামকে যদি বলি যে ম্যাডাম খালেদা জিয়া আপনি এই কথাটা আপনার মুখ দিয়ে একটু বলেন, বলবে বাবা তুমি কি চাও সেটা বলো। এই জিনিস আমি বলতে পারবো না।
কিন্তু শেখ হাসিনার দিয়ে সব সম্ভব। দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্টা কথাবার্তা বলে। দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো মানে এমন কোনো খারাপ নাই যেটা এই শেখ হাসিনা এই মহিলার নাই। নেশা করা থেকে শুরু করে সবকিছু আছে। তো ওরা এগুলো করে। এখন এদের রক্তটা তো ওইখান থেকে, যে কারণে ওদের টানটা ওইদিকে, ওরা এগুলোই করে। অতএব এখন ইসকন আর হিন্দু যে একই জিনিস সেটা বোঝার জন্য আমার মনে হয় এই 5 বছর লাগলো। 5 বছর পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইসকন যা হিন্দু তাই, দুইটা জিনিস একই। তো যদি দুইটা জিনিস এক হয় তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড় বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তারপর ওদের দলে ভেড়ায়, রাজনৈতিক দলকে ভেড়ায়, কিভাবে কি করছে, ওদের পরিকল্পনা কি, ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে, ওদের কিলিং বাহিনী আছে আলাদা, এগুলো তো টেক কেয়ার করা দরকার, তাই না? আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থাকে এটা আমলে নিতে হবে। ইভেন আপনি সবশেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে, আমি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি, আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন ওইটার ব্যাপারে। আমি সেখানে গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে, আমি যে ফোন দিয়ে আপনার ইয়ের সাথে কথা বলেছি, এই কি বলে ওর নাম, জেডাই খান পান্নার সাথে কথা বলেছি, আমার সেই ফোনের দেখাবো যে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে কল গিয়েছে কিনা সেটা দেখাবো। ওর ফোনটা যা চেক করেন যে ওই নাম্বারে, আমি নাম্বার বলবো সেই নাম্বার থেকে ওর নাম্বারে কল গিয়েছিল কিনা, এবং ওই নাম্বারে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা এটা দেখাবো তাকে। একবারও দেখারই করেন নাই। যে গ্রুপের কথা বলেছি, বাংলা জুম ব্রিগেড সম্ভবত এরকম নাম, ওই জুম ব্রিগেডের যে ইয়েগুলো স্ক্রিনশট গুলো দেখানো হয়েছে, যাই দেখেন ও কবে লেফট নিয়েছে ওই গ্রুপ থেকে, ওই গ্রুপের স্ক্রিনশট তো সব দেওয়া হয়েছে, ওই গ্রুপ থেকে ও কবে লেফট নিয়েছে এবং কবে ও এটাতে ইন হয়েছিল দেখেন খুঁজা, সেখানে ওর কি কি কমেন্ট আছে, কি কি কথা বলেছে, কার কার সাথে, ওরে ধরেন একটু জিজ্ঞাসাবাদ তো করা যাইতো যদি সিকিউরিটি নিয়ে যদি কোনো কিছু থাকে, কিন্তু সেটা করা হয়নি। এখন করা কেন হয়নি? কারণ হচ্ছে যে এখনো ভেতরে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলোই নাই। আর আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আমাকে বললেন, আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে। আসিফ নজরুল আসলে কে সেটা আপনাদেরকে জানতে হবে। দেশবাসীকে জানলে সেই দিন আপনারা বুঝতে পারবেন যে আসলে আসিফ নজরুলকে দিয়ে এইসব সম্ভব কিনা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে, যেহেতু আমার চ্যানেলে এই কথাগুলো এটা নিয়ে খুব বেশি করার টাইম পাইনি, আমি আরেকটা নিয়ে খুবই ব্যস্ত আছি। সেটা হলো আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয়ক, তাই না? তারা তো তার এই সরকারে আছে, সমন্বয়করা বাইরে আছে। সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন, সমন্বয়কদেরকে যা করেন, নাহিদ, আসিফ এরা বলুক যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই, এটা নিয়ে কোনো কথা ওই দিন সকালে হয়নি। যদি এটা বলে তারপরের দিন আমি বলবো যে ওকে ঠিক আছে, তাহলে বোধহয় আমাকে যারা তথ্য দিয়েছে, কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি, আমি সেনাবাহিনীতে ট্রেনিংও করিনি। সো সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না। আপনি সেনাবাহিনীর এই যে ওরা যে ট্রুপ যে করেছিল, কোন কোন জায়গায় ওদের চেকপোস্ট, কোন কোন বাহিনীর ব্রিগেডের চেকপোস্ট কোথায় দেওয়া হয়েছে, এগুলো সব ম্যাপ সহ এখানে দেখানো হয়েছে। তো এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে। সো সেনাবাহিনী যদি নাকি আমাকে এটা দিয়ে থাকে তাহলে আমাকে ভুল দিতে পারে। তাহলে ভুল যদি দেয় তাহলে সেটার জন্য আমি কার কাছে আমি এটা জাস্টিফাই করবো? জাস্টিফাই করতে গেলে আমাকে কোনো না কোনো একটা থার্ড পার্টি, আমি যা বলছি সেটাও সত্য না, আসিফ নজরুল যা বলবে সেটাও সত্য, থার্ড পার্টি কে হইতে পারে সেটা? তাহলে ছাত্ররা হইতে পারে। ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলি সব মিথ্যা কথা, ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হইতে চায় নাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়ে যেই কনফিউশন তৈরি হয়েছিল নিজেদের মধ্যে সেটাও হয় নাই, এরকম কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে আমি বুঝবো যে ওকে ঠিক আছে, তাইলে বোধহয়, কারণ আমি নাহিদ, আসিফ, আপনার হাসনাত, সার্জিস এদেরকে আমি বিশ্বাস করি। তো ওরা বলুক, ওরা যদি বলে না ইলিয়াস ভাই এটা ঠিক না, ইভেন আমার পার্সোনালি ফোন করে বলুক ইলিয়াস ভাই আমি এটা আপনি যা বলেছেন এটা আসলে সত্যি না। ইভেন যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে, তিনি বলেছেন যে ইয়েস আসিফ নজরুল, এবং এটা না আরো একজনের কথা বলি, সেটা হচ্ছে হ্যাঁ সত্যতা প্রমাণ করে, রিফাত ছাড়াও তার নামটা বলছি না, আরো না, সে হচ্ছে গণ অধিকার পরিষদের, তাকেও আপনার নিয়ে গিয়েছে এই করে, সেটা নিয়ে আবার নানান ধরনের তাদের ভেতরে অনেক সমস্যা চলছে, তারাও সন্দেহ করছে, অর্থাৎ গণ অধিকার পরিষদও বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে। যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন। তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশে শেষ। আপনি ওই 15-20 জন পোলাপান নিয়ে
আপনি একটা করতে পারবেন, একদিন মিছিল হবে 15-20 জন, কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে হয়ে গিয়েছে। সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে, কোথায় কোথায় তার ব্যবসা, তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে, এগুলো সব কিন্তু আমরা জানি। সো বিকাশ নূরকে বলবো, বিকাশ নূর আপনি ফেসবুকে আমার একটা পোস্ট করছেন, আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন, নাহলে কিন্তু গোলাম ময়লা রনি হয়ে যাবেন। এটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না, আমি কিন্তু ফাও কথা বলে ধরবো না, আমি ধরলে সময় নেই, কিন্তু সময় নিলে ওইটার ভেতরে জিনিস থাকে। তো তারা এটা করছে। যাই হোক, এখন এইটার বিষয়ে আমি মনে করি সমন্বয়কদের বলা উচিত, আর যদি না বলে তাহলে কিছু জিনিস মানুষকে মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলোর মধ্যে কয়েকটা পয়েন্ট বলে দেই। ধরেন দেশে অনেক কিছুই হচ্ছে না যেটা মানুষ চায় হোক, কিন্তু সেটা হচ্ছে না। আবার এরকম অনেক কিছু হচ্ছে যেটা মানুষ চায় না। এর মধ্যে অন্যগুলো বাদ দিলাম, ধরেন নিত্য প্রয়োজনীয় জিনিসের ওইটা বাদ দিলাম, প্রবাসী মন্ত্রণালয়ের কিছু, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে, প্রবাসীদের কিছু নিয়ে কিছু কাজ আছে, যে প্রবাসীরা এখন পর্যন্ত যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, ইন্ডিয়া থেকে সৌদিতে যাইতে লাগে 1 লাখ, আমার দেশ থেকে কেন 5 লাখ লাগে, 7 লাখ লাগে, সৌদি মালয়েশিয়া যেতে কেন 50,000-50,000-এর জায়গায় 5 লাখ লাগে, এটা নিয়ে প্রবাসীদের এই কাজগুলো করা দরকার, হচ্ছে না, এগুলো বাদ দিলাম। আসিফ নজরুলের জায়গাটাই আসে। আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে? এটা বাংলাদেশের মানুষ কি বিশ্বাস করেন? এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত, এই যখন কথা বলছি এই সময় পর্যন্ত। বিডিআর এর পরিবারগুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তাদের সাথে আমার কানেকশন আছে, তাদের সাথে আমার কথা হয়, এই মামলাগুলোর ব্যাপারে কি হচ্ছে, সামনে কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে সবসময় তারা আমাকে আপডেট জানায়। 5 তারিখের পরে ভাই 3টা শুনানি হয়েছে, জামিন শুনানি। তাদের যে মামলাগুলো, 2টা মামলা, একটা হচ্ছে আপনার ওই কি দ্রব্য, ওই যে আরে মনে করতে পারছি না, যাই হোক, এই যে মানে অস্ত্র টস্ত্র এগুলো নিয়ে আপনার একটা আছে, এটার একটা, হ্যাঁ না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে বলছে আর কি। তো এইটা একটা মামলা, আরেকটা হচ্ছে এই বিস্ফোরক দ্রব্য মামলা। আপনার এই 2টার মধ্যে আপনার এই মামলাটা আছে। আর অন্য মামলা যেটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে মামলা, সেই মামলায় কিন্তু তাদের কারো 5 বছর, কারো 10 বছর, এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় নাই। মনে হয় 2-3 জন বা এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন, এদেরও শেষ হওয়ার পথে। এখন তাদেরকে ছাড়া হচ্ছে না। 5 বছর মেয়াদ যার, সে কিন্তু 10 বছর ধরে ফাও জেল খাটছে। আচ্ছা আপনি বলেন, বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় না এখন পর্যন্ত যে বিডিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এটা কি আসিফ নজরুলকে বোঝানো গেছে এখন পর্যন্ত? বাংলাদেশের মানুষ কি কেউ জানে যে এই গুম, এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো? আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নাই। এদের প্রথম শুনানিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায় নাই, তার আগে কিন্তু শিল্পকলা একাডেমি, ডিজিটিজি এগুলো নিয়োগ দেওয়ার সময় পেয়েছেন। তারপরে অন্যান্য কথাবার্তা আপনার চ্যানেলে আর নাই বলি, সুন্দরভাবে বলা যায়, সেগুলো আর না বললাম। উনি পিপি নিয়োগ দিতে পারেন প্রথম শুনানিতে। আচ্ছা, পরের শুনানি হইল সম্ভবত এই মাসের 7 তারিখে বোধহয়, এই সরি মানে নভেম্বরের 7 তারিখে, সেই 7 তারিখে, নভেম্বরের 7 তারিখে সম্ভবত, আমার ঠিক আমি ডেটগুলো ভুল করতে পারি, অর্থাৎ লাস্ট যেটা গেল সেটাতে বলেছে যে পিপি নিয়োগ হয়েছে, উনি পড়ার সময় পান নাই এখনো। এটা বিশাল বড় একটা এটা পড়ার এখনো সময় পায় নাই। আচ্ছা, তারপরেরটা না, সরি, এটা হলো এর আগেরটা। আর লাস্ট যেটা গেল সেটাতেও বলেছে এখনো তাদের আরো সময় লাগবে। সেই সময় কবে? সেটা চেয়েছে জানুয়ারির 8 তারিখে পরের শুনানি, ডিসেম্বর, তারপরে জানুয়ারি। তো আসিফ নজরুল, আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটুপুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই। আপনাকে বুঝতে হবে এই দেশে আলেমরা জীবন দিয়েছে, তাদের তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন। তাদের মামলার ব্যাপারে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, শুনানি হচ্ছে না, জানেন আপনি? আমি কালকে এক আলেমের সাথে কথা বললাম, তাদের এই শুনানিগুলো ডিলে করা হচ্ছে, সপ্তাহে একটা করে, একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে, এর বাইরে মামলা, মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায়। আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে, আর্মি আসার পরে এদের নিয়ে কথা বলা যাবে না। আসিফ নজরুল, আমরা বাল ফালাইতে এখনো এখানে বসে আছি, আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আছে, এতদিন দেশে যাই নাই কেন? তোমার মতো এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট যে এখনো পর্যন্ত আসতে পারে,
এটা আমরা জানি। তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না। কিছু ছিঁড়তে পারলে ছিঁড়া দিও। এগুলি খুব কষ্টের কথা মাসুম ভাই, বিশ্বাস করেন। বিডিআর এর পরিবারগুলো আপনি জানেন, সেই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে, বাস ভাড়ার টাকা নাই ভাই, বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই। সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে, তারা আসতেছে, তাদের এই নাই ওই নাই। আর আসিফ নজরুল, আপনার সব কাজ বাদ দিয়ে বিডিআর এদেরকে বার করতে হবে, কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো, আপনি তাদেরকে বার করেন না। এই কাজ কার? সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার দেওয়া হচ্ছে, কি বলে, চাপ দেওয়া হচ্ছে। পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে, তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন, রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিব। আমি কালকে একজনের সাথে কথা বললাম, খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম। তিনি বললেন যে এই ভাই, আমাদেরকে এই থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে, জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা। জজ কে কোথায় আছে, এটা নিয়োগ কে দিবে, কোথায় কার জামিন হয়েছে? আপনি গত সপ্তাহে ঝিনাইদহতে 2 জন এমপির হয়ে গিয়েছে, আপনার জামিন হয়ে গিয়েছে। হ্যাঁ, ইন্ডিয়া চলে গিয়েছে 2 জনই। এটা কে? এটা আসিফ নজরুল এই খবর জানে? এটা তো তার মন্ত্রণালয়, এই খবর কে রাখবে? এই খবর সে রাখার সুযোগ পায় না। তার বান্ধবীরে ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায়, ওই জায়গায় ওইটার নাম শুনলে আবার অনেকে উনি বুঝা ফেলতে পারে, আবার তার বিরুদ্ধে অ্যাকশন। তার বান্ধবীরে ঢুকানোর জন্য সে আবার মানে বিশাল আকার ফাইট শুরু করেছে তার এক গার্লফ্রেন্ডে ঢুকানোর জন্য। তো এইভাবে আসিফ নজরুল চেষ্টা পাচ্ছেন, এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা করতে চান যে আসিফ নজরুল যে কথা এতদিন ধরে বলেছে, সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে, তাইলে বুঝতে হবে যে আসিফ নজরুলের ভেতরে সমস্যা আছে। কারণ আসিফ নজরুল যদি নাকি যেই কথা আমরা তার মুখ থেকে এতদিন শুনেছি সেটা যদি সত্য হইতো, তাহলে সবার আগে যেটা হইতো, তাহলে সেটা হচ্ছে এই বিডিআর বিদ্রোহের এটা হইতো। বিডিআর এখানে যারা কিনা পিলখানায় আসলে হত্যাকাণ্ডের শিকার, সেইটার একটা তদন্ত কমিটি তৈরি হইতো। আপনি জানেন সেই তদন্ত কমিটি তৈরি হওয়ার কথা, সেই তদন্ত কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কোনো জায়গা থেকে কোনো ধরনের নেওয়া হয় নাই, আপনার ব্যবস্থা নেওয়া হয় নাই, তাদেরকে আর্থিক কোনো সহযোগিতা। আপনি কর্নেল হাসিনুর ভাইয়ের সাথে কথা বলেন, জানতে পারবেন তাদেরকে কি পরিমাণে অসহযোগিতা করা হচ্ছে। একটা কমিটি তৈরি করছে, সেটার কোনো ফান্ড নাই, তো ফান্ড ছাড়া কমিটি তৈরি করবে কিভাবে? এইভাবেই করা হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিটি করার কথা, করা হয় নাই। গুম কমিশন নিয়ে তো একটা হয়েছে, ওইটা নিয়ে করার কথা, এখনো পর্যন্ত করে নাই। করবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ ওইটা করলে আসিফ নজরুলের যে বাপ আছে ইন্ডিয়া, এই বাপেদের নাম বের হয়ে আসবে। আসিফ নজরুলের বাপ আওয়ামী লীগ, তাদের নাম বের হয়ে আসবে, যে কারণে সেটা নিয়ে কমিটি করা হচ্ছে না। আমার কোন কথাটা আসিফ নজরুলের বিশ্বাস হয় নাই, সেটার বাইরে এগুলো আমি একদম প্রকাশ্যে, একদম ভিজিবল জিনিস, এইটা নিয়ে জিজ্ঞেস করেন আসিফ নজরুলকে, কেন এখন পর্যন্ত কমিটি তৈরি করেন, কেন এখন পর্যন্ত আলেমরা জেলে, কেন এখন পর্যন্ত বিডিআর এর লোকজন বের হইতে পারেনি? এগুলো নিয়ে কোশ্চেনের জবাব দিতে পারলে আমরা আসিফ নজরুলের ব্যাপারে সন্তুষ্ট হব। তখন আমাদেরকে যদি সেনাবাহিনী না, FBI CIA থেকেও যদি আমাদেরকে কিছু বলে, আমরা তখন বিশ্বাস করবো না, না আসিফ নজরুল স্যার একটা ভালো মানুষ। আমি দেখি নাই এই বদমাইশ সবার পরে শেখ মুজিবের ছবি তার ঘাট থেকে নামাইছে, জানেন তো এগুলি। সো আসিফ নজরুল একটা এজেন্ডা বাস্তবায়ন করছে। সো এই ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে, তার ব্যাপারে আপনাদেরকে আরো সুন্দর করে বোঝানো হবে। অপেক্ষা করেন। যারা যারা প্রথম আলোর অনুষ্ঠানে গিয়েছে তাদের ব্যাপারেও আমরা মনে রেখেছি, আগেই বলেছি, এগুলো মনে রাখা হবে। আমরা প্রথম আলো, আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই ব্যাপারে নো কম্প্রোমাইজ, একদম জিরো। এই জায়গাতে কাউকে ছাড় দেওয়া হবে না। সে আমার বাপ হইলেও তারও ধরা হবে টুডে টুমোরো। যেইখানে পাবো ওইখানে গলায় পাড়া দেয়া, যেইখানে পাওয়া যাবে, যেইখানে সুযোগ পাওয়া যাবে, যে এইখানে তার একটা ফল পাওয়া গিয়েছে, ওই সময় কিন্তু তখন আমার যেটা অস্ত্র, আমি সেটা দিয়ে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কথা বলি, আমার ডকুমেন্টের মাধ্যমে কথা বলি, আমার ভাষায় আমি কথা বলবো, তখন হাতে পায়ে ধরে লাভ নাই। ধন্যবাদ ইলিয়াস, আপনার কাছ থেকে অনেকগুলো মূল্যবান তথ্য পেলাম, আলোচনা পেলাম। মানুষ আপনার কথা শুনতে চায়, খুব সহজ ভাষায় সঠিক সত্য কথাগুলো বলার চেষ্টা করেন। আমার আজকে শিরোনাম ছিল বাংলাদেশ কি হায়দ্রাবাদ হচ্ছে, এরকম একটা ব্যাপার আমি দেখেছিলাম। একদম সংক্ষেপে আপনার এই বক্তব্য দিয়ে আমি শেষ করব। বাংলাদেশ কি হায়দ্রাবাদ হচ্ছে, নাকি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? একটা সেকেন্ড, ইয়েস ইয়েস, ইয়েপ। দর্শক, আমি আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি, যে কমেন্টগুলো আমি চেষ্টা করছি আমার এখানে শো করানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব ধরনের মতামতগুলি কিন্তু আমি এখানে যা
প্রয়োজন মনে হয়েছে আমার কাছে, আমি দেখার চেষ্টা করেছি। ইলিয়াস, আমি আপনার কথা শেষ করবো আজকে লাইভ। বাংলাদেশ কি হায়দ্রাবাদ হচ্ছে নাকি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে? বাংলাদেশ হায়দ্রাবাদ হচ্ছে এটা এখনো বলা সম্ভব না, কিন্তু মানে আমি মনে করি না যে এটা এরকম আর ওইভাবে সম্ভব ইন্ডিয়ার পক্ষে, সেটাও আমি মনে করি না। কারণ এই দেশের মানুষ জীবন দিতে পারে, এবং হায়দ্রাবাদের মানুষও জীবন দিয়েছে। ওই সময় প্রায় 2 লাখ মানুষকে তারা ওই জায়গায় মেরেছিল, এবং অসংখ্য নারীদেরকে ধর্ষণ করেছে। তাদের হায়দ্রাবাদ ওই সময় কি ছিল, সারা পৃথিবীর ভেতরে ধরেন মানে অর্থনৈতিকভাবে কিন্তু সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। এটা অনেকে হয়তো জানেন না। সবচেয়ে ধনী রাষ্ট্র, তাদের নিজস্ব মুদ্রা ব্যবস্থা ছিল, তাদের এয়ারলাইন্স ছিল ওই সময়, রেল এয়ার সবকিছু তারা প্রথমেই করেছে পুরো ভারতের ভেতরে। ভারতের সবচাইতে মানে ধনী না, খালি পৃথিবীর সবচেয়ে ধনীদের মধ্যে একজন ছিল তারা। তো এখন ওদের বোধহয় এই ইয়ের কারেন্সির মান, বা আমার ঠিক মনে নাই, আমি এটা নিয়ে পড়েছিলাম অনেক আগে, সম্ভবত কারেন্সির মান সবচেয়ে বেশি ছিল, বা এরকম কোন একটা দিক থেকে তারা পৃথিবীর সবচেয়ে ধনী একটা দেশ ছিল। তো এখন সেই দেশটাকে তাদের সেনাবাহিনী, এরা তো আর এমনি এমনি দেশ ছেড়ে দেয় নাই। তবে ওইখানে গোয়েন্দা কিছু ছিল, যে গোয়েন্দা সংস্থার এবং হিন্দুদের, যাদেরকে আপনার নিজাম যিনি ছিলেন হায়দ্রাবাদের, নিজাম তো করে নাই, ওরা তো হিন্দুদেরকে ওরা সাম্প্রদায়িক ভাবে দেখে নাই, এবং অনেক হিন্দু কিন্তু মারা গিয়েছে। হিন্দুরা কিন্তু এই হায়দ্রাবাদের নিজামকে বাঁচাতে চেয়েছে, কিন্তু বেশিরভাগ হিন্দুরাই ইন্ডিয়া যখন অ্যাটাক করলো তখন তা ইন্ডিয়ার পক্ষে দাঁড়িয়ে গেল। যে কারণে নিজাম আর এটা করতে পারে। নিজামের উচিত ছিল আর্মিতে তাদের মুসলমান বাহিনীর মুসলমানদেরকে তাদের করা, সেটা সে করে নাই। যাক, ওই অদূরদর্শিতার কারণেই হায়দ্রাবাদ আজকে এই অবস্থা। তা না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতে পারতো। আর আমাদের বাংলাদেশের যেহেতু আমাদের সাথে একটা সবচাইতে বড় জিনিস হচ্ছে যে আমাদের দেশের মানুষ প্রচন্ড রকমের এখন আওয়ামী বিরোধী, এবং আমাদের সরকারটা, আপনি আসিফ নজরুলের মতো 2-4টা ইন্ডিয়ানদের এজেন্ট এখানে থাকবেই, কিন্তু মূল যে সরকার, আমি মনে করি ইউনূস, তিনি হচ্ছে গিয়ে প্রচন্ড রকমের আমাদের দেশের স্বার্থের ব্যাপারে অনমনীয়। আমি এন্টি ইন্ডিয়ান তাকে বলবো না, কিন্তু তার স্বার্থ নিয়ে তিনি কাজ করতে চান। আমি আমার স্বার্থ বিকিয়ে দিয়ে শেখ হাসিনার মতো ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবো, আমি মনে করি এটা বর্তমান সরকারের পলিসি না। যে কারণে আমার বিশ্বাস যে সরকার ভারত যদি কোনো ধরনের সামরিক অভিযানে যায়, সেটার ব্যাপারে যেটা করা দরকার সেটাই করবে। তো হায়দ্রাবাদ আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে কারণে মেলাইলে এক হবে না, কিন্তু যদি ওইরকম কোনো কিছু হইতে যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি সবচাইতে প্রধান ভূমিকা যাদের রাখা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা। ভাই, গোয়েন্দা সংস্থা ছাড়া একটা দেশ টিকে থাকতে পারে না। আমাদের এই গত 15 বছরে এই সমস্যার কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থার আপনার, এটা ফেলিউর বলবো না, তারা তাদের পক্ষে কাজ করেছে। 25শে ফেব্রুয়ারির পর থেকে এই দেশের গোয়েন্দা সংস্থা, আর্মি সবকিছু ভারতের কন্ট্রোলে ছিল, এবং তারা যেভাবে বলেছে সেভাবেই চলেছে। সো সেই জায়গা থেকে যদি গোয়েন্দা সংস্থা এখন তো পার্শিয়ালি কাজ করছে, কিছু কিছু এখনো ডিজিএফ এর যে চিফ আছে, তার আমি আমার কাছে তার ব্যাপারে কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু তার অতীত যেটা, তিনি 33rd ডিভিশনের কুমিল্লা ডিভিশনের ছিল, জিওসি ছিল, এবং সেইখানে থাকা অবস্থায় তিনার যে ভূমিকা, এর আগেও তার যে ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী তার রেকর্ডটা খুব একটা ভালো না। অতএব জনাব জাহাঙ্গীরকে এখান থেকে সরে যাইতে হবে, আপনি নিজে নিজে এখান থেকে সরতে হবে, একজনকে বসাইতে হবে যিনি কিনা এই সরকারের তাবেদারি করে নাই, ইন্ডিয়ার তাবেদারি করে নাই, এরকম একজনকে বসাইতে হবে। সো আপনি, আপনার হাতে গণহত্যার, এই ছাত্র হত্যার রক্ত লেগে আছে, ডিজিএফআইটা খুবই আমাদের ভাই মানে এসেনশিয়াল, যে এইটাকে আমাদের শক্ত একজনকে রাখতে হবে, যিনি কিনা ভারতের ব্যাপারে আসল তথ্যটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দিবেন। তো এটা যদি নাকি আমাদের ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা আগাম কিছু সতর্কতা পাবে। সেটার যদি নাকি তারা মনে করে যে ইন্ডিয়া সামরিক অভিযান চালাতে পারে, এরকম কোনো ব্যাপার আছে, তাইলে আমি মনে করি আমাদের যুবকদেরকে ট্রেন আপ করা দরকার, তাদেরকে প্রাইমারি একটা মিলিটারি ট্রেনিং যেটা দরকার সেটা দিতে হবে, এবং আমাদের অস্ত্রের ব্যাপারে, অস্ত্র কোথায় কোথায় থেকে আনা যায় খুব দ্রুত, আমাদের যুদ্ধ চলাকালীন সময়টাতে অস্ত্র কারা যোগান দিবে, কিভাবে পাবে, সেটার ব্যাপারে খুব শর্ট টাইমে পাকিস্তানের সাথে আমি মনে করি চুক্তি করা যাইতে পারে, চীনের সাথে করা যাইতে পারে, আমেরিকার কাছ থেকে অস্ত্র নেওয়া যাইতে পারে। এই জিনিসগুলি আমি মনে করি করা খুব জরুরি। হ্যাঁ, সেটা যদি করা হয় আসম ভাই, আমি মনে করি যে বাংলাদেশ অবশ্যই ইনশাল্লাহ হায়দ্রাবাদ হবে না। ইন্ডিয়া যুদ্ধ করতে গেলে ইন্ডিয়া আমাদের হয়তো গলা কাটতে পারবে,
কিন্তু ইন্ডিয়ার হাত পা ভেঙে যাবে, এটা মাথায় রাখতে হবে। কারণ তার এদিকে 7 সিস্টার আছে, ওইদিকে চীন আছে, ওইদিকে নেপাল আছে, ওইদিকে পাকিস্তান আছে, মিয়ানমার আছে, সরি এই কি বলে শ্রীলঙ্কা, মিয়ানমারও বলা যায় যে তাদের সাথে একই রকমের সম্পর্ক। আবার ওই যে ইয়েতে কি বলে কয়দিন আগে আপনার মালদ্বীপে যেটা হলো, চারিদিকে মানে তার বর্ডার সংলগ্ন এবং বর্ডারের আশপাশে পুরো মহাদেশে তার কোনো বন্ধু নাই। ভারতের বেসিক্যালি সারা পৃথিবীতেই কোনো বন্ধু নাই। তো তারা সব দিক হারাবে, এবং এই যুদ্ধটা আমি মনে করি হওয়ার দরকার ভারতের সাথে, এরকম একটা যুদ্ধ। তাদেরকে বুঝাইতে হবে যে তোমরা এখানে দাদাগিরি করার সময় না। এটা রাশিয়ার মতো বিশাল আকারে পরাশক্তি ভাই এখন পর্যন্ত ইউক্রেনকে করতে পারেনি। তো জুজুর ভয় দেখায় লাভ নেই। কিছু মানুষজন ভয় দেখায়, হ্যাঁ ভারত তো করে ফেলবে, এগুলো ভারতের কাছ থেকে টাকা খায়। টাকা খায়, তারপরে আমাদের ভেতরে একটা ইট ঢুকায় রাখে যে না ভারতের ব্যাপারে কথা বলা যাবে না। আরে ভাই, বাংলাদেশ স্বাধীন দেশ একটা। আমার এই আপনি ইউরোপে দেখেন না, প্রথম বিশ্বযুদ্ধে ইটালি, তারপরে ইংল্যান্ড, ফ্রান্স, প্রতিটা যুদ্ধে কিন্তু জার্মান, প্রতিটা যুদ্ধে কিন্তু সবগুলো দেশকে নিয়ে নিয়েছে, রাখতে পারে নাই। বহু আগের কথা। এখন তো এই ধরনের কোনো অভিযানে যায়ই না, বরং যারা যারা যার যার মতো তারা তারা আলাদা হয়ে যাচ্ছে। আপনি দেখেন ইংল্যান্ড বের হয়ে গিয়েছে ইয়ে থেকে, ওইদিকে পোল্যান্ড টোল্যান্ড ওগুলো নিয়েও নানান ধরনের কথাবার্তা হচ্ছে। এদিকে ইউক্রেন আবার ঢোকার চেষ্টা করছে, এদিকে রাশিয়া থেকে বের হয়ে। ওইদিকে আরেকটা দেশ আছে, ওই যে ওদের সাথে কি বলে ওই দেশটার নাম, আমাদের দেশের ওই যে আমাদের দেশে একজন আছে না যে বিদেশি একজনকে বিয়ে করেছে, তার দেশ কোনটা? ওই যে না না না, রাশিয়ার পাশে, ওই যে ইয়ের পাশে, ইউক্রেনের পাশে, বেলারুশ। তো তারা আবার রাশিয়ার সাথে করছে, ইউরোপের সাথে আপনার সম্পর্ক খারাপ করছে। যাক, এই মানে আমাদের এখন পৃথিবীতে আসলে কেউই কারোর দখল করে কোনো দেশ করার এই টেন্ডেন্সিতে নাই। আর যদি ইন্ডিয়া আসে সেটা করতে, যদি মনে করে তারা করবে, হ্যাঁ এখানে একটা বিশাল ম্যাসাকার হবে, অবশ্যই হবে। আমরা তো সেটা চাই না। যদি আমাদের সাথে সেটা করতে আসে, সেটার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি ভাই বাংলাদেশ সরকারের, বিশেষ করে সেনাবাহিনী থাকতে হবে। ধন্যবাদ ইলিয়াস, আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম।